যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারা যে রাজাকারের বংশধর এই ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর। প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছেন, কথাটা কিন্তু ওইভাবে উনি বলেননি। এটাকেও আপনার টুইস্ট করা হয়েছে, টুইস্ট করে যাতে এরা জননেত্রীর প্রতি মানুষের এই আন্দোলনকারীদের একটা অংশের ক্ষোভ আরও বেশি বেড়ে যায়, সেই জন্য ওইভাবে বলা হয়েছে। উনি যে কথাটি বলেছেন যে আমরা কোটা দিব মুক্তিযোদ্ধাদের নাতি বংশধরদের, কোটা দিব না, কোটা দিব কি রাজাকারদের নাতিপুতিদের, এতে তো আমি কোনো অন্যায়ের কিছুই দেখি না। ধরে নিলাম উনি কথাটি এক্স্যাক্টলি ওইভাবেই বলেছেন, কিন্তু তাতে কি হলো? আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি তো মেজাজ ঠিক রাখতে পারতাম না। উনি তো খুব ধীরে স্থিরে, উনি খুব কুল হেডেড একজন মানুষ, কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন, অত্যন্ত সত্য কথা বলেছেন। আমি কিন্তু সেভাবে এই কথাগুলো বলতে পারতাম না, আমি আমার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারতাম না। কারণ একটা জিনিস আপনার অত্যন্ত পরিষ্কার, যে যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারা যে রাজাকারের বংশধর এই ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর, আমি পুরোপুরি নিশ্চিত। মানে কিভাবে নিশ্চিত স্যার? তাদের কথা থেকে তারা তো স্বঘোষিত বলেছে, তুমি কে আমি কে, রাজাকার। তারা নিজেরাই বলছে আমি রাজাকার। আরও বলেছে বাংলার মাটি রাজাকারের ঘাঁটি, বুঝলেন? এবং তাদের পরিচয় তো আমরা সবাই জানি। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা চকা মিয়া রাজাকার, আমরা সবাই জানি। আপনার রিজভির পিতা একজন রাজাকার, আমরা সবাই জানি। চিটাগাংয়ের আমির খসরুর গোটা পরিবার আপনার সাকা চৌধুরীর সাথে কাজ করেছে, রাজাকার, সবাই জানি। যাদের আমরা দেখতে পাচ্ছি, তারপরে আরও এসছে আপনার জাদু মিয়ার এরা যে সবাই রাজাকার, চিহ্নিত রাজাকার, শুধু রাজাকার নয়, চিহ্নিত রাজাকার। সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আন্দোলনকারীরা যে রাজাকার, সেটা আপনারা নিশ্চিত কিভাবে? আন্দোলনকারীরা রাজাকার না হলে এই আন্দোলন যেত না। কারণ এখানে আপনার প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এসে যায়। আন্দোলনকারীদের বারবার বোঝানো হয়েছে, তাদের যদি বিন্দুমাত্র মেধা থাকে, তারা বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে আপনার নির্বাহী বিভাগের কোনো হাত নেই, প্রধানমন্ত্রীরও না, অন্য কারোরই না। কারণ আপনি তো একসময় ল রিপোর্টার্স ফোরামে ছিলেন, আপনি অনেক কিছু আইনের ব্যাপারে অনেক কিছু জানেন। এখানে বিষয়টি অ্যাপিলেট বিভাগের বিচারাধীন রয়েছে, এখানে কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু কি স্যার, যে সরকার কি তাদেরকে কয়েকজনকে ডেকে এনে কি বোঝাতে পারতো না? তাদের কয়েকজন আন্দোলনকারীদের উদ্দেশ্য তো অন্য। তাদের উদ্দেশ্য হলো যে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করতে, এই সরকারের পতন ঘটানো, যে চেষ্টা তারা গত কয়েক বছর থেকে করে যাচ্ছে। সেটা যদি স্যার বোঝা যায়, তাহলে আগে থেকে কেন জিনিসটাকে হ্যান্ডেল করা গেল? ওটা কিন্তু মোটেও তাদের কনসার্ন না, বুঝলেন? দেখুন, এই যে চিটাগাংয়ের একজন মারা গেছে, সে আপনার ছাত্র দলের একজন নেতা, প্রমাণিত। তার থেকে তো প্রমাণ হয় যে এদের নেতৃত্বে কারা রয়েছে। এবং আরেকজন একটি ফার্নিচার দোকানের কর্মচারী। সুতরাং তারা যে লোক ভাড়া করে এনেছে সেটাও প্রমাণিত। আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন যে, দেখেন, যখন তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার, অত্যন্ত জঘন্যতম কথা। আমরা কোনো অবস্থায় এই ধরনের কথা আপনার মেনে নিতে পারি না। বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায়, আপনার লালনের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে, কতখানি ধৃষ্টতা তারা পেয়ে গেছে। তোমরা যদি রাজাকার হও, চলে যাও পাকিস্তানে, বাংলাদেশ তোমাদের দেশ নয়। এই ধরনের কথা বলার মতো ধৃষ্টতা যখন তারা অর্জন করেছে, তাদের অবশ্যই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সেখানে আমি এই রনির কথার উত্তরে বলবো, আমি হলে তো আমার মেজাজ নিয়ন্ত্রিত রাখতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার ঠান্ডা মাথায় বলেছেন কথাটা, আমি কিন্তু ওই ঠান্ডা মাথা নিয়ে বলতে পারতাম না। এবং এরা যে রাজাকারের বাচ্চা, সেই কথা বলতে আমার বিন্দুমাত্র মেজরিটি। আচ্ছা, এখন দুর্ভাগ্যের কথা হলো, কিছু রয়েছে যারা রাজাকার নয়, কিছু, বেশিরভাগই রাজাকার। কিছু যারা নেতৃত্বে আছে, উস্কানি দিচ্ছে, এরা সবাই রাজাকার। কিছু এবং যারা কি বলে অংশ নিয়েছে, তারাও মেজরিটি রাজাকার।
কিছু আছে যারা রাজাকার নয়। এখন আনফর্চুনেটলি তাদের আমরা কিন্তু বোঝাতে পারিনি, বুঝলেন। আমার মনে আছে যেদিন আমরা ইসের রায়টা দিলাম, সাইদির রায়টা দিলাম, সাইদির রায় দেওয়ার পরেই আমরা তো যখন প্রধান বিচারপতির রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমরা টেলিভিশন খুলে দিলাম, এই এটিএন নিউজেই আপনি তখন দেখাচ্ছিলেন যে সাইদির অপকর্মগুলো, সে কোথায় কাকে মেরেছে, কি করেছে, কি ধ্বংস, কি কোন কোন মহিলাকে সেনা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখার পর, আমরা সবাই ছিলাম তখন, আমরা বোধহয় 5 জনের বেঞ্চ ছিলাম, তখন আমরা নতুন করে, আমরা তো জানতামই সব কিছু, নতুন করে এই জিনিসগুলো দেখতে পেলাম। এখন আনফর্চুনেটলি যারা 71 দেখেনি তারা কিন্তু এই জিনিসগুলো জানে না, কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে বা তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। আজকে একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, আমি নাম পরিচয় বলতে চাই না, উনি লিখেছেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো বোঝানোই হয়নি, জানানোই হয়নি। অন্যদিকে রাজাকারদের যে কথা, জামাত শিবিরের যে কথা, সেগুলো আমাদের বোঝানো হয়েছে এবং তার দ্বারা অনেকের মস্তিষ্ক ধোলাই ঘটেছে। এটা দুর্ভাগ্য। এখানে দেখুন, এখানে আজকে আরেকজনের নাম এসে যায়, আব্বাসী, কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী, সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নাই, সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। এখন আরেকটি কথা, হ্যাঁ, যেটা বললাম যে 71-এর ঘটনাগুলো, এবং কালকে অথবা হ্যাঁ কালকেই বোধহয় রোকেয়া হলের এক তরুণী, সেও বলল আমি রাজাকার, বুঝলেন। অথচ দেখেন 25শে মার্চ 71-এ গোটা 9 মাস তো অন্তত 5-6 লক্ষ নারী নির্যাতিত হয়েছিল পাকিস্তানি সৈন্যদের হাতে, সব পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের হাতে। এবং এই যে নির্যাতন, ধর্ষণ, এই ধর্ষণ শুরু হয়েছিল কিন্তু রোকেয়া হলে।